আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি লাইভ ক্লাসরুমে। আমি এস এম মাসুদ, হেড অফ বাংলাদেশ অ্যাফেয়ার্স, বিদ্যাবাড়ি। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। একটু লিখে কমেন্ট করুন আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। যদি দেখতে পান এবং শুনতে পান একটু লিখে কমেন্ট করুন যে আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন। হাবিবা আক্তার সালাম দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল মোতালিব লিখেছেন অল ওকে। অল ওকে। জুলেখা আক্তার জি স্যার। সুরমা আসসালামু আলাইকুম। কনক বরিশাল সালাম জানিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তো? ঠিক আছে, থ্যাংক ইউ। আগে আমরা আসলে বাংলাদেশ বিষয়গুলি লেকচার 2 করব। এখানে আমাদের আলোচ্য বিষয় তো অনেক। এখান থেকে আমি চেষ্টা করব যেটা জিনিসটাকে এই সময়ের মধ্যে সংক্ষিপ্ত করে কিছুটাকে টাচ করে যাওয়া, যাতে করে আপনাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়। বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। হ্যাঁ, পূর্ণিমা বড়াল বলছেন কেমন আছেন? ভালো আছি। স্যামসাং এস এম সব ঠিক আছে, ওকে। মৌসুমী রানী বলছেন স্যার অল ওকে। ওকে, থ্যাংক ইউ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আব্দুল মোতালিব জিজ্ঞাসা করেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা একটু সময় যেহেতু কম, আমরা চলে যাই মূল আলোচনার জায়গায়। কারণ আসলে আমাদের যেহেতু এই পরীক্ষার জন্য সময় কম থাকে আর টপিকগুলো অনেক, তাই এখান থেকে আমাদেরকে সংক্ষিপ্ত করে বাছাই করে আমাদেরকে যেতে হবে। আহ, আমরা শুরুতেই দেখব বাঙালি জাতির উদ্ভব। এখানে বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ নিয়ে, বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আমি একটা কথা বলি। আমি কিছু কথা বলবো, যে কথাগুলো মুখে বলবো সেই কথাগুলো আপনারা শুনবেন। আমাকে রিপিট করতেও বলার দরকার নাই। কি জন্য রিপিট করতে বলার দরকার নাই? কারণ তো রেকর্ড ক্লাস আপনার কাছে থেকে যাচ্ছে। এটা থেকে যাচ্ছে। আপনি আপনার ক্লাস, এই ক্লাসটা রিভিউ করে আমার তথ্যগুলো আপনি শুনে শুনে খাতায় লিখে ফেলবেন। কোন জায়গাগুলোতে আমি টাচ করলাম, কোনগুলোতে আমি গুরুত্ব দিলাম। আমি কি বোঝাতে পেরেছি? কারণ কোনোভাবেই এই প্রাচীন যুগ, মধ্যযুগ আর হচ্ছে যে আধুনিক যুগের প্রাচীন যুগ এবং মধ্যযুগ, এই পুরোটা আপনার হচ্ছে যে 1-2 ঘন্টার ভেতরে যেভাবে মানে পড়ার কথা, সেটা তো আসলে সময় পাওয়া যাবে না। আবার প্রস্তুতি নিতে হবে আমাদের ভালো। তাহলে কি করতে হবে? শুনবেন ভালো করে। আমরা কথা বলবো বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ নিয়ে। বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ নিয়ে, ওকে। মূলত বাঙালি জাতি গড়ে উঠেছে আহ দুইটা জনগোষ্ঠী নিয়ে। একটা হচ্ছে অস্ট্রিক আর একটা হচ্ছে সরি, বাঙালি জাতি মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অনার্য আর একটা হচ্ছে আর্য, ওকে। আমরা যদি একটু দেখি এভাবে, বাঙালি জনগোষ্ঠী, বাঙালি জনগোষ্ঠী, এটাকে যদি আমি ভাগ করি তাহলে কি দাঁড়ায়? বাঙালি জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অনার্য জনগোষ্ঠী, অনার্য। আরেকটি হচ্ছে আর্য জনগোষ্ঠী, অনার্য এবং আর্য জনগোষ্ঠী। এই অনার্য জাতি, এটা প্রাক আর্য জাতি নামেও পরিচিত। প্রাক আর্য, অনার্য বা প্রাক আর্য, কিংবা এটা আরো বলা যেতে পারে আর্য পূর্ব। এটাও বলা যেতে পারে আর্য পূর্ব। তো অনার্য, যারা অনার্য তারাই হচ্ছে প্রাক আর্য, তারাই হচ্ছে আর্য পূর্ব। আর আর্য তো একটা আলাদা জাতি। তাহলে বাঙালি জনগোষ্ঠীকে মূলত কয়টা ভাগে বিভক্ত করা যায়? মূলত দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে অনার্য, আরেকটি হচ্ছে আর্য। তাহলে প্রাকার্য কারা? যারা অনার্য তারাই প্রাকার্য। আর্য পূর্ব কারা? যারা অনার্য তারাই আর্য পূর্ব। অর্থাৎ অনার্য, প্রাকার্য, আর্য পূর্ব সেম, এবং আর্য আলাদা। তাহলে বাঙালি জাতি মূলত দুই ভাগে বিভক্ত। একটি অনার্য জনগোষ্ঠী, অন্যটি হচ্ছে আর্য জনগোষ্ঠী। আমরা যদি এবার এই অনার্য জনগোষ্ঠী নিয়ে কথা বলতে চাই, অনার্য জনগোষ্ঠী নিয়ে কথা বলতে চাই, বলতে হবে অনার্য জনগোষ্ঠী বা অনার্য জাতি, অনার্য জনগোষ্ঠী, ওকে। এই অনার্য জনগোষ্ঠী বলতে আমরা যাদেরকে বুঝি তারা হচ্ছে মূলত নেগ্রিটো, নেগ্রিটো, নেগ্রিটো। তারপরে যারা এসেছেন তারা হচ্ছে অস্ট্রিক, অস্ট্রিক। তারপরে যারা এসেছেন তারা হলেন দ্রাবিড়, দ্রাবিড়। এবং এই দ্রাবিড়দের পরে যারা এসেছেন, দ্রাবিড়দের পরে যারা এসেছেন তারা হচ্ছেন
ভোট চীনীয় তথা মঙ্গোলীয়, ভোট চীনীয়, ভোট চীনীয় বা মঙ্গোলীয়, ভোট চীনীয় বা মঙ্গোলীয়। খেয়াল করুন, আমি একটু ধারাবাহিকভাবে লিখেছি। প্রথমে কারা এসেছে? নেগ্রিটো, তারপরে অস্ট্রিক, তারপরে দ্রাবিড়, তারপরে কারা এসেছে? ভোট চীনীয় তথা মঙ্গোলীয়। তাহলে অনার্য জনগোষ্ঠীর মধ্যে প্রশ্ন আমি এখান থেকে করছি, আপনারা নিজেরা একটু মুখে মুখে উত্তর করার চেষ্টা করুন। যে যেখানে বসে আছেন, যে যেখানে বসে আছেন একটু খেয়াল করুন, ক্লাসটি খেয়াল করুন। অনার্য জনগোষ্ঠীর মধ্যে প্রথম বসতি স্থাপন করেন কারা? উত্তর কি হবে? প্রথম বসতি স্থাপন করেন কারা? নেগ্রিটো। সবার আগে আছেন কারা? নেগ্রিটো। কবে এসে? আজ থেকে প্রায় 5,000 আজ থেকে প্রায় কি বলবো যে, না আজ থেকে নয়, আজ থেকে প্রায় 7,000 বছর পূর্বে, মানে 5,000 বিসিতে তারা এখানে বসতি স্থাপন করেছিলেন। তো সেই আমাদের ওই ইতিহাসে যাওয়ার দরকার নাই, আমাদের এই সময়কালগুলো মনে রাখার দরকার নাই। আমরা খেয়াল করব প্রথম এসেছে কারা? নেগ্রিটো। নেগ্রিটোদের পরে কারা এসেছে? অস্ট্রিক। অস্ট্রিকের পরে কারা এসেছে? দ্রাবিড়। দ্রাবিড়ের পরে কারা এসেছে? ভোট চীনীয় তথা মঙ্গোলীয়। মনে রাখবেন, ভোট চীনীয় এবং মঙ্গোলীয় একই জিনিস। যারা ভোট চীনীয় তারাই মঙ্গোলীয়, যারা মঙ্গোলীয় তারাই ভোট চীনীয়। ওকে, তাহলে অনার্যর মধ্যে, অনার্যদের মধ্যে কেন, বাঙালি জনগোষ্ঠীর মধ্যে কারা এই অঞ্চলে সবার আগে বসতি স্থাপন করেন? নেগ্রিটো। মজার ব্যাপার হচ্ছে যে এই নেগ্রিটোদেরকে উৎখাত করে অস্ট্রিক জনগোষ্ঠী বসতি স্থাপন করেন। উৎখাত করে মানে কি? নেগ্রিটোদেরকে তাড়িয়ে দিয়ে, অর্থাৎ একেবারে জেটিয়ে বিদায় করে দিয়েছিলেন, এইরকম ব্যাপার। তো নেগ্রিটোদেরকে উৎখাত করেছে কারা? অস্ট্রিক। এতে করে অস্ট্রিকদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, এবং এই অস্ট্রিকদের পরপরই যারা আসেন তারা হলেন দ্রাবিড়। আর এই দ্রাবিড়দেরকে অস্ট্রিকরা তাড়াতে পারেননি, বরঞ্চ অস্ট্রিকরা, অর্থাৎ অস্ট্রিক জনগোষ্ঠী দ্রাবিড়দের সাথে মিলে গিয়ে কি করেছে? অস্ট্রিক জনগোষ্ঠী দ্রাবিড়দের সাথে মিলে গিয়ে তারা বংশ বিস্তার করেছে, এবং এইভাবে তারা পর 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 কি করেছে? বসতি স্থাপন করেছে, বংশবৃদ্ধি করেছে, এবং বাঙালি জাতিকে সমৃদ্ধ করেছে। ঠিক এইটুকুতেই আমাদের বাঙালি জাতি কিন্তু একদম একটা নিখাদ নিখাদ জাতি থাকে না। বাঙালি রক্তে একটা সংকরায়ন ঘটে যায়। নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এদের সংমিশ্রণে একটা সংকরায়ন ঘটে যায়। আর এখান থেকেই আমরা বলতে পারি যে বাঙালি জাতি একটি সংকর জাতি, আমরা বলতেই পারি। তারপরেও কথা আছে, এরপরেও কারা এসেছে? ভোট চীনীয় তথা মঙ্গোলীয়রা। তবে আসবার সময়কাল অনুযায়ী ভোট চীনীয় বা মঙ্গোলীয়রা এসেছে আরো পরে, অর্থাৎ আর্যদের পরে। অর্থাৎ প্রথমে প্রথমে এসেছে অনার্যরা, মানে প্রথমে এসেছে অনার্যদের মধ্যে এই নেগ্রিটো, অস্ট্রিক ও দ্রাবিড়। তারপরে এসেছে আর্য জনগোষ্ঠী, তারপরে এসেছে আর্য জনগোষ্ঠী, তারপরে এসেছে ভোট চীনীয় তথা মঙ্গোলীয়রা। অর্থাৎ আমি যদি বিষয়টাকে একটু সাজিয়ে বলি এভাবে, যে অনার্য জনগোষ্ঠীর মধ্যে প্রথম কারা এসেছে? প্রথম এসেছে নেগ্রিটো, তারপরে অস্ট্রিক, তারপরে দ্রাবিড়। এই দ্রাবিড় পর্যন্ত দিয়ে অনার্যদের আগমন থেমে গেছে। তারপরে কারা এসেছে? তারপরে এসেছে আর্য। এটা হচ্ছে আগমনের সময়কাল অনুযায়ী। নেগ্রিটোদের পরে অস্ট্রিক, অস্ট্রিকদের পরে দ্রাবিড়, দ্রাবিড়দের পরে আর্য, আর্যদের পরে এসেছে ভোট চীনীয় তথা মঙ্গোলীয়। তার মানে আমরা যে মূল জনগোষ্ঠী যেটা দেখতে পাই, এই কয়েকটা নাম দেখতে পাই: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, ভোট চীনীয় এবং মঙ্গোলীয়। তো আমি তো শুরুতেই বলেছি যে বাঙালি জনগোষ্ঠী মূলত দুই ভাগে বিভক্ত, একটা অনার্য জনগোষ্ঠী আর একটা হচ্ছে আর্য জনগোষ্ঠী। তাহলে আর্য কারা এখন আপনারা নিজেরা চিনে নিতে পারছেন। অনার্য কারা চিনে নিতে পারছেন: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোট চীনীয় তথা মঙ্গোলীয়রা। বাঙালি জনগোষ্ঠী কয় ভাগে বিভক্ত? মূলত দুইটা ভাগে বিভক্ত। কি কি? অনার্য এবং আর্য। অনার্য কারা? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোট চীনীয়। আর্য তো আর্যই। ওকে, তাহলে এই অঞ্চলে সবার আগে বসতি স্থাপন করে কারা? নেগ্রিটো। সবার শেষে কারা আসে? মঙ্গোলীয়রা। ভোট চীনীয় বা মঙ্গোলীয়রা আসবার আগে কারা এই অঞ্চলে বসতি স্থাপন করেছে? তখন উত্তর করতে পারছেন আর্য জনগোষ্ঠী। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? তাহলে এখন এই অনার্য এবং আর্য, এই অনার্যরা মূলত এসেছে ইন্দো চীন থেকে। অনার্যদের আগমন ইন্দো চীন থেকে। ইন্দো চীন এটা বর্তমানে হচ্ছে লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়াকে বুঝায়। লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়াকে একত্রে বলা হতো কি? ইন্দো চীন। এই ইন্দো চীন থেকে মূলত অনার্য জাতি আসাম হয়ে বাংলা তথা এই উপমহাদেশে ছড়িয়ে পড়ে বা বসতি স্থাপন করে।
আর এই যে আর্য, এই আর্যদের আগমন হচ্ছে ইউরাল পর্বতের দক্ষিণ কিরগিজ অঞ্চল, ইউরাল পর্বতের দক্ষিণ কিরগিজ অঞ্চল, দক্ষিণ কিরগিজ অঞ্চল। এইটা দক্ষিণ কিরগিজ অঞ্চল যদি না থাকে তাহলে আমরা এটাকে চিনবো ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চল। তৃণভূমি অঞ্চল চিনতে পারছেন না তো? এইটাকে বলা হয় মূলত পোল্যান্ড। অর্থাৎ যদি ওই দুটা না থাকে তখন আমরা খুঁজবো দেশ হিসেবে পোল্যান্ড। এবং এই সেই পোল্যান্ডের পরে ইরান হয়ে, পোল্যান্ড থেকে ইরান হয়ে যে জনগোষ্ঠী এই অঞ্চলে বসতি স্থাপন করেন তারাই হচ্ছেন মূলত আর্য। তাহলে এই কথার দ্বারা আমরা অনার্য এবং আর্যদের আগমন স্থলটাও জানতে পারলাম। ইন্দোচীন থেকে কারা এসেছে? ইন্দোচীন থেকে কারা এসেছে? অনার্যরা। আর এই যে পোল্যান্ড বা ইরান থেকে কারা এসেছে? আর্যরা। কথা বোঝা গেছে? ইন্দোচীন থেকে কারা এসেছে? অনার্যরা বা প্রাক আর্যরা বা আর্য পূর্বরা। আর পোল্যান্ড কিংবা ইরান থেকে কারা এসেছে? আর্যরা। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হামজা রহমান, অনেক ধন্যবাদ মন্তব্য কমেন্ট করার জন্য। তো এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন তো যে আর্যদের আগমন কোথা থেকে? পোল্যান্ড থেকে না ইরান থেকে? আর্যদের আগমন কোথা থেকে? পোল্যান্ড থেকে না ইরান থেকে? এই যে যারা ইরান দিয়েছেন ভুল উত্তর দিয়েছেন। আমি কিন্তু কি বললাম, এটা পরস্পর বুঝালাম যে ইউরাল পর্বতের দক্ষিণ কিরগিজ অঞ্চল বা দক্ষিণ তৃণভূমি অঞ্চল এটা মূলত হচ্ছে পোল্যান্ড। তাহলে প্রথমে থাকতে হবে কি, আপনার অপশনে থাকতে হবে ইউরাল পর্বতের দক্ষিণ কিরগিজ অঞ্চল। তা যদি না থাকে খুঁজবো দক্ষিণ তৃণভূমি অঞ্চল। তাও যদি না থাকে খুঁজবো পোল্যান্ড। যদি তাও না থাকে তখন খুঁজবো ইরান। আমি বোধহয় বোঝাতে পেরেছি। তাহলে এই যে আপনার নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, তারপরে আর্য, তারপরে ভর্চিনীয় তথা মঙ্গোলীয়, এছাড়া কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, নানান রকম জাতিগোষ্ঠীর সংমিশ্রণে আজকে আমরা আজকের এই জাতি বাঙালি জাতি। আমি এস এম মাসুদ, আমাকে দেখতে যেমনই লাগুক না কেন, নামে এস এম মাসুদ, শেখ মোহাম্মদ মাসুদ, নাম তো আরো বড়, এস এম মনিরুজ্জামান মাসুদ, হওয়া উচিত এস এম এম মাসুদ। হ্যাঁ, তো পদবী তো শেখ। শেখ মানে কি আরব? আমার আমার গায়ের রং কি আরবদের কালারের ছোঁয়া দেয়? কি কথা বলেন? আমার চেহারায় কি কোন অ্যারাবিয়ান কালার দেখতে পাচ্ছেন? আমি মোটেও অ্যারাবিয়ান কালার না। তাহলে কি আমি হাফসিদের কালার, কালোদের কালার না? আমি কালোদের কালারও না। তাহলে আমার গায়ের রংটা কি? আমার গায়ের রং কিন্তু শঙ্করায়িত। কথা বুঝাতে পেরেছি? আবার খেয়াল করেন, আমার নাক লম্বা হতে হতে একদিকে বেঁকে গেছে, ঠিক আছে? তারপরে চুল কালো, হালকা কোকড়ানো। আমি আমাকে দিয়ে বলছি, আপনাকে দিলে তো বললে তো আপনি মাইন্ড করবেন। আমাকে দিয়ে বলছি আমি। আমার হাইট মাঝারি গরম, হ্যাঁ না, আমার হাইটটা কি মাঝারি গরম হচ্ছে, একটু লম্বা যাবো 5 ফিট, কত 9 ইঞ্চির কাছাকাছি। হ্যাঁ, তো এইটাকে খুব উচ্চতা এখন আর বলা যায় না, কিন্তু এটা মাঝারি হাইট। যদিও এখন আবার বাংলাদেশে দেখবেন যে আপনার হাইট বাড়ছে, মানুষের হাইট বেড়ে যাচ্ছে। ফুড মানে ফুড যে মানুষ যে ফুড নিচ্ছে, কি নিচ্ছে আমি জানি না। কেন আমি যখন ম্যাট্রিক পাস করেছি, মানে এসএসসি পাস করেছি, তখন আমার আশেপাশে আমি একজনকে শুধু লম্বা পেয়েছিলাম, বাকি সব খাটো আমার জায়গায়। আর এখন দেখি যারা যায় আমার কাছে সবের মধ্যে তাকাই দেখতে হয়। কথা বুঝতে পারছে? মূল ব্যাপারটা একটু সবাই একটু মনোযোগ দিবেন। আমি যে কথাটা বলছি বলার উদ্দেশ্য শুধু রসিকতা নয়, এটা বাস্তবতা। আমরা মজাও করব নিশ্চয়ই। কথা হলো এই যে আমার গায়ের রং, আমার চুলের কালার, আমার চুলের ধরন, আমার নাকের গড়ন, আমার চোখের মণি, আমার হাইট, সবটা যদি খুঁজতে যাই তাহলে আমি কেন জানি না আমার নিজের কাছে মনে হয় যে আমি বিশুদ্ধ নই। বিশুদ্ধ বলতে কোনো একটা অরিজিনাল নেগ্রিটো বা অস্ট্রিক বা দ্রাবিড়, ভর্চিনীয় তো মোটেই না, ঠিক আছে? কারণ এই ভর্চিনীয় বা মঙ্গোলীয়দের যে প্রভাব, এটা আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি জনগোষ্ঠীদের মধ্যে দেখা যায়। কথা বোঝাতে পেরেছি? বিশেষ করে চাকমা মারমাদের মধ্যে এর প্রবণতাটা বেশি। কি হলো এটা? এটা কি আসলো? ছুড়ে দেব।
শাবাশ, শুনে ভালো, হ্যাঁ, গুড। আচ্ছা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা এই কথাটা আমি কি বোঝাতে চেয়েছি। আসলে আমরা মৌলিক জনগোষ্ঠী না, বলার চেষ্টা করছি আমরা বাঙালি জাতি একটা বিশুদ্ধ জাতি, কিন্তু বাঙালি জাতি মোটেও বিশুদ্ধ জাতি নয়, এটা একটা সংকরায়িত জাতি, একটা সংকর জনগোষ্ঠী। উত্তর কি পেয়েছেন? বাঙালি জনগোষ্ঠী একটি সংকর জনগোষ্ঠী। কতবার কমন পাবেন এই প্রশ্ন, তার ইয়ত্তা নাই। কথাগুলো পুরোপুরি বোঝা যায় না, ভেঙে ভেঙে আসে। কি বলছে মিঠু মিত্র? যাক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা এই একটু প্রশ্ন করি, বাঙালি জাতির মধ্যে কাদের প্রাধান্য বেশি? উত্তর দিন। বাঙালি জাতির মধ্যে বা বাঙালি জাতির মধ্যে বাঙালি জনগোষ্ঠীর মধ্যে কোন জাতির প্রাধান্য বেশি? কোন জাতির প্রাধান্য বেশি, প্রভাব বেশি? কোনটি? অস্ট্রিক। থ্যাংক ইউ। অস্ট্রিক জনগোষ্ঠীর প্রভাব বেশি, কারণ অস্ট্রিকরা নেগ্রিটোদেরকে তাড়িয়ে দিয়েছিল, দ্রাবিড়দের সাথে ঘর বেঁধেছিল। কথা বোঝাতে পেরেছি? ওকে, তাহলে আমরা চলে যাই, দেখি পরের অংশে। এখানে নতুন করে দেখার কিছু নাই, আমি এই কথাগুলো লিখে দিয়েছি তথ্য কণিকায়, এগুলো হয়ে গেছে। বাংলা শব্দের উৎপত্তি, এই বাংলা শব্দের উৎপত্তি থেকে যদি আপনি নেন বাংলা শব্দের উৎপত্তি, এটাকেই যদি রাউন্ড আপ করেন, তাহলে প্রথম প্রথম ঐতরেয় আরণ্যক গ্রন্থে। তাহলে বাংলা নামের উৎপত্তি কোথায় প্রথম পাওয়া যায়? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। আর এর রচয়িতাকে ঋগ্বেদ, তাহলে এটাকে আমরা বলছি ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ওকে, নেক্সট সব আসে না। বাংলার প্রাচীন জনপদ। বাংলার প্রাচীন জনপদ, জনপদ থেকে যে কথাটুকু না বললেই নয়, আমাদের যে বর্তমান বাংলাদেশ মূলত 5টি জনপদকে নিয়ে গড়ে উঠেছে। 5টি জনপদকে নিয়ে গড়ে উঠেছে। তার মধ্যে এক হচ্ছে, এরকম আমি মনে রাখি, গৌড়, গৌড় পুন্ড্র, গৌড় পুন্ড্র, সমতট, হরিকেল এবং বঙ্গ। সমতট, হরিকেল এবং বঙ্গ, এই হচ্ছে মূল 5টি জনপদ। গৌড়, পুন্ড্র, সমতট, হরিকেল, বঙ্গ। আমি যদি মুখে মুখে এভাবে বলি, আমাকে যদি বলা হয় গৌড় বলতে আপনি কোন কোন জেলাকে বুঝবেন, আমি একমাত্র জেলা হিসেবে প্রথমে গৌড়ের সাথে আমি একমাত্র জেলা হিসেবে ধরবো চাঁপাইনবাবগঞ্জ। একমাত্র জেলা হিসেবে ধরবো চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু আমাকে যদি আরো বিশদভাবে বলেন, তাহলে আমি বলবো শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা। চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই কয়টার ক্ষেত্রে আমি অবশ্যই গৌড় ধরবো। কথা বোঝাতে পেরেছি? কিন্তু কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ বাদ দিলে কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গার ক্ষেত্রে আমি প্রথমে উত্তর খুঁজবো গৌড়। গৌড় যদি না থাকে তখন উত্তর খুঁজবো বঙ্গ। আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন যদি আসে বৃহত্তর কুষ্টিয়া কোন জনপদের অন্তর্গত, আমি উত্তর খুঁজবো প্রথমে গৌড়। যদি গৌড় না থাকে প্রথমে উত্তর খুঁজবো গৌড়, যদি গৌড় না থাকে তাহলে উত্তর খুঁজবো বঙ্গ। ক্লিয়ার? বোঝাতে পারিনি বোধহয়। আচ্ছা, ঠিক আছে, একটু ট্রাই করা যাক কিরকম ভাবে, একটু নতুন ওয়েতে ট্রাই করা যাক। ট্রাই, মনে করেন এইটা একটা বাংলাদেশের মানচিত্র আঁকতে চাই, হ্যাঁ, আঁকা যাবে তো নাকি? দেখা যাক কি হয়। বাংলাদেশের একটা মানচিত্র দেখা যাক। মনে করেন ধরেন এটা বাংলাদেশের মানচিত্র। বুঝতেই পারছেন বাংলাদেশের মানচিত্র সবসময়ের জন্য উত্তর দক্ষিণমুখী হয়। ওকে, এটা উত্তর। ওকে, এখন আমি চিন্তা করছি আমার চাঁপাইনবাবগঞ্জ কোথায় আছে। এখানে আছে চাপাই, সরি কালার চেঞ্জ করতে হবে। কি কালার নিতাম? লাল নেই, কি হয়ে গেল, বিষয় না।
ওকে, হ্যাঁ খেয়াল করুন, ধরেন এখানে আছে চাপাই নবাবগঞ্জ, তারপরে এখানে আছে ধরেন বৃহত্তর কুষ্টিয়া, এখানে আছে বৃহত্তর কুষ্টিয়া। তাহলে এই যে অংশটুকু, এই যে অংশ কুষ্টিয়া, চাপাই নবাবগঞ্জ এবং কুষ্টিয়া, এটাকে আমি বৃহত্তর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এটাকে আমি ধরবো গৌর। কি ধরবো এটাকে? গৌর। বাকি যে অংশ আছে এই পাশে নর্থ বেঙ্গলের বাকি যে অংশ আছে, ধরেন এখানে আছে দিনাজপুর, এখানে আছে রংপুর, এখানে আছে বগুড়া, এখানে আছে পাবনা, ওকে, এই পুরা এলাকাটা, এবারে এইটুকু বাদ দিয়ে এই পুরা এলাকাটা হচ্ছে পুন্ড্র। এটা হলো কোন অংশ? এটা হলো পুন্ড্র, এটা হলো পুন্ড্র। এভাবে যদি চিন্তা করি, পুন্ড্র। আচ্ছা, তারপরে এইখানে আছে কুমিল্লা এবং নোয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী। এই কুমিল্লা এবং নোয়াখালী এটা হচ্ছে সমতট, সমতট। এখানে আছে বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এখানে আছে সিলেট, সিলেট। এই সিলেট এবং এই যে চট্টগ্রাম, এটাও হরিকেল, এটাও হরিকেল, চট্টগ্রামও হরিকেল, চট্টগ্রামও হরিকেল। তাহলে কি কি গেল? গৌর গেল, অর্থাৎ এই অংশটা হচ্ছে গৌর, এই অংশটা হচ্ছে গৌর। তাহলে গৌর, পুন্ড্র, সমতট, হরিকেল গেল। এরপরে বাকি যা আছে, ধরেন এখানে আছে ময়মনসিংহ, এখানে আছে ঢাকা, এখানে আছে ধরেন ফরিদপুর, এখানে আছে ফরিদপুর, এখানে আছে খুলনা, এখানে আছে বরিশাল, এগুলো সবই হচ্ছে আপনার বঙ্গ। এই বাকি যে বিশাল অংশ, এই যে বিশাল অংশ, এই বিশাল অংশটা হচ্ছে মূলত কি? এটা হলো বঙ্গ, বঙ্গ। তবে যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে বরিশালের ক্ষেত্রে, বরিশালের ক্ষেত্রে আবার আপনাকে প্রথমে খুঁজতে হবে জনপদ হিসেবে, বরিশালের প্রথম নাম খুঁজতে হবে চন্দ্রদ্বীপ। কারণ কেউ কেউ মনে করেন বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ, যেটা আলাদা একটা জনপদ ছিল, কিন্তু প্রধান বিশেষজ্ঞরা বলছেন যে না, চন্দ্রদ্বীপ আলাদা কোনো জনপদ ছিল না, এটা বঙ্গ জনপদের অংশ ছিল। ক্লিয়ার? আচ্ছা, আর একটা অংশ আছে, এই যে দিনাজপুরের অংশ বিশেষ, রংপুরের অংশ বিশেষ, বগুড়ার অংশ বিশেষ, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর অংশ বিশেষ, এইটার একটা আলাদা নাম আছে বরেন্দ্র, বরেন্দ্র। অর্থাৎ রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ কি নামে পরিচিত? বরেন্দ্র নামে পরিচিত। রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ কি নামে পরিচিত? বরেন্দ্র নামে পরিচিত। বরেন্দ্র। কেউ কেউ বলছেন যে বরেন্দ্র একটা আলাদা জনপদ, কিন্তু বরেন্দ্র আলাদা কোনো জনপদ নয়। বরেন্দ্র আলাদা কোনো জনপদ নয়। আমি গাঢ় করে লিখছি, কিন্তু এটা আসলে মুশকিল। আপনারা আমার কথাগুলো একটু শুনে শুনে মানে যখন লিখছি জাস্ট বোঝানোর জন্য, কিন্তু আপনারা একটু শুনবেন, কারণ কথা তো ক্লিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? মুতাসিম বিল্লাহ। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে বরেন্দ্রের ক্ষেত্রে আমরা ওই যে বরেন্দ্র একটা জনপদ কিনা আপনার কথা শোনা যায়, কিন্তু লেখা দেখা যায় না। ওকে, আমি যেটা বলছিলাম যে বরেন্দ্র আলাদা জনপদ কিনা, বরেন্দ্র আলাদা জনপদ কিনা, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। বরেন্দ্র আলাদা জনপদ কিনা? হ্যাঁ, চন্দ্রদ্বীপ থেকে আছি। আচ্ছা, ভালো কথা, থ্যাংক ইউ। চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপের কি? চন্দ্রদ্বীপে কে এটা? সাদিয়া, আপনি? ওমা, ঠিক আছে, চন্দ্রদ্বীপের রাজকন্যা। ঠিক আছে, তো রাজা কোথায়? ওকে, ফাইন, থ্যাংক ইউ সাদিয়া আফরিন। তন্নি, তন্নি বোধহয়, সম্ভবত। হ্যাঁ, আসুন, আমি একটু মূল কথায় আসি। কোথায় যেন ছিলাম? এই যে কি বলছিলাম,
বরেন্দ্র আলাদা জনপদ কিনা এই প্রশ্ন হবে না, কিন্তু বরেন্দ্র এলাকা কোনটা এইটা কিন্তু বহুবার প্রশ্ন হয়েছে। বরেন্দ্র কোন কোন এলাকা শুনে শুনে মুখস্থ হয়ে যায় তো। রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ, এটা কি? এটা হচ্ছে বরেন্দ্র। শেষ। অনেকে মনে করেন বরেন্দ্র হচ্ছে আহ আহ অনেকে না, এটা সবাই মনে করেন যে বরেন্দ্র হচ্ছে পাল রাজাদের পিতৃভূমি, সুতরাং এটা পুণ্ডের অন্তর্গত, এটা আলাদা কোনো জনপদ নয়। তো যাই হোক, মূলত 5, তবে কখনো কখনো 5-এর জায়গায় 5 মানে 5 যদি না থাকে তখন আমরা উত্তর করি 6। তাহলে 6 ধরি হচ্ছে হয় চন্দ্রদ্বীপকে 6 নাম্বার ধরি, নাইলে আপনার বরেন্দ্রকে 6 নাম্বার ধরি, আর নাইলে আপনার ওই যে আরেকটা হচ্ছে কি বর্ধমান। ঠিক আছে, এই বর্ধমানকে আমরা ধরি, আজকে যে পশ্চিমবঙ্গের যে বর্ধমান, আহ এটাকে কি বলে, গৌর, পুণ্ড, সমতট, হরিকেল, বঙ্গ, আর একটা কি জানো নামটা, কি ভুলে গেলাম কেন, জাস্ট এ মিনিট প্লিজ। হঠাৎ করে মেমোরি ফাঁকা হয়ে গেল, হওয়া উচিত হয়নি। কি হলো মিস্টার সোহেল? রারো, রারো 6 নম্বরটি হচ্ছে কি হলো, কে দিল ক্যাশিয়ার? এটা সবাই করে নাকি এটা? হ্যাঁ, অনেকে 6 নম্বর জনপদ ধরেন রারো। রারের অবস্থান ছিল হচ্ছে মূলত এই রকম জায়গায়। রারের যে অবস্থান সেটা ছিল এমন জায়গায়, রারো। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের এটাকে বলা হয় ভাগীরথী নদীর পশ্চিম তীর, যেটা আজকে বর্ধমান নামে পরিচিত। এই এলাকাটা আসলে রারো জনপদ নামে পরিচিত। অনেকে এই রারোকেও 6 নম্বর ধরে কথা বলে। দেখেন, আমাদের মাথায় একটা বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ যদি হয় তাহলে 5টা জনপদ, আর যদি প্রাচীন বাংলা বলে তাহলে তো 6টা জনপদ। কথা তো ঠিকই আছে। প্রাচীন বাংলা কয়টা জনপদে বিভক্ত ছিল? 6টা। কিন্তু বর্তমানে বাংলাদেশ কয়টি প্রাচীন জনপদ নিয়ে গড়ে উঠেছে? উত্তর দিব 5টা। আমি কি বোঝাতে পেরেছি? কথাগুলো বারবার শুনবেন, বারবার শুনবেন এবং চিহ্নিত করার চেষ্টা করবেন। দেখুন এখান থেকে কিরকম ভাবে প্রশ্ন আসে। প্রশ্ন আসবে এরকম ভাবে, প্রশ্ন আছে যে নোয়াখালী বা কুমিল্লা কোন জনপদের অন্তর্গত, খুঁজতে হবে সমতট। খুঁজতে হবে সিলেট বা চট্টগ্রাম কোন জনপদের অন্তর্গত, হরিগেল। এখন কইতে পারেন আপনি যে কই সিলেট আর কই চট্টগ্রাম, দুইটা হরিগেল হইলো কেমনে? প্রাচীনকালে বরাবর ছিল হরিগেল। বোঝাতে পেরেছি? প্রাচীনকালে সিলেট থেকে চট্টগ্রাম এই বরাবর পূর্ব প্রান্ত ছিল হরিগেল। নোয়াখালী, কুমিল্লা সমতট। আসে নাই কোনটা? ধরেন বৃহত্তর ময়মনসিংহ কোন জনপদের অন্তর্গত, বলবেন বঙ্গ। বগুড়া কোন জনপদের অন্তর্গত? এই প্রশ্ন বহুবার এসেছে। বৃহত্তর কুষ্টিয়া কোন জনপদের অন্তর্গত? প্রথমে খুঁজবেন বঙ্গ, গৌর। যদি গৌর না থাকে তখন খুঁজবেন বঙ্গ। বৃহত্তর বরিশাল বা বরিশাল কোন জনপদের অন্তর্গত? বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা কোন জেলার অন্তর্গত? উত্তর দিবেন প্রথমে চন্দ্রদ্বীপ, যদি তা না থাকে তাহলে উত্তর দিবেন বঙ্গ। কথা বোঝাতে পেরেছি? ওই বরেন্দ্র, বরেন্দ্র বরেন্দ্রের অন্তর্গত কোনটা? রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ। রানের অন্তর্গত কোনটা? রানের অন্তর্গত হচ্ছে আজকের ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্যের ভাগীরথী নদীর পশ্চিম তীর তথা বর্ধমান। ব্যাস হয়ে গেল। এখান থেকে এই বেশি আর এত আপনার চালাকি করে লাভ নাই। এখান থেকে আর চালাকি করে লাভ নাই। হয়েছে, বহুত হয়েছে। দেখি কোথায় যাওয়া যায়। প্রাচীন জনপদ, এখান থেকে আমরা বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে যাব। আলেকজান্ডার, আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? আন্ডারলাইন করুন, আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন। ওকে, কিন্তু তার মৃত্যু হয় 325 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দে সময় যত কমে তত আধুনিক, যত সময় বাড়ে তত অতীত। আর এই যে খ্রিস্টাব্দ তথা অ্যানো ডোমিনি বা এডি, এই এডিতে কিন্তু সংখ্যা যত বাড়ে তত কি, তত সামনের দিকে, মানে ভবিষ্যৎ, আর যত কমে তত অতীত। আজকে কোন সাল? 2024 সাল। গতকালকে কি ছিল? 2023 সাল। তো 2023 বেশি নাকি 2024 বেশি? যত বাড়ছে তত তত ভবিষ্যৎ, আর যত কমছে তত অতীত। এটা কোথায়? খ্রিস্টাব্দে। কিন্তু খ্রিস্টপূর্বাব্দে যত বাড়বে, যত বাড়বে তত অতীত, যত কমবে তত সেই তুলনায় ভবিষ্যৎ, খ্রিস্টাব্দের তুলনায় ভবিষ্যৎ। এই জন্য অনেকে বলে স্যার আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করলেন, কিন্তু 325-এ কেমনে মারা গেল? এইটা তো বুঝলাম না। আসলে বোঝার কিছু নাই, কারণ ওইটা সে
2 বছর পরেই মারা গেছে, ভারতবর্ষ আক্রমণের 2 বছর পরেই মারা গেছে। তখন সাল গণনা করা হতো এভাবে। কোথায় হয়েছিল সে মৃত্যু? এগুলো আসে না, তাই খামোকা বাদ দেন। আসুন আমরা বাংলার প্রাচীন ইতিহাসের অংশ দেখি। আমাদের প্রাচীন ইতিহাস শুরু হয়েছিল মৌর্য যুগকে কেন্দ্র করে। আর এখানে এই মৌর্য যুগকে রাউন্ড আপ করবেন, মৌর্য যুগকে রাউন্ড আপ করে লিখবেন প্রতিষ্ঠাতা হচ্ছেন মৌর্য যুগের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেন, কি প্রতিষ্ঠা করেন? সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ওকে, তার রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল পাটলিপুত্র বা পাটালিপুত্র। আর চাণক্য ছিলেন তার প্রধানমন্ত্রী। আর চাণক্যের কি ছদ্মনাম ছিল? চাণক্যের ছদ্মনাম কৌটিল্য। এই আন্ডারলাইন অংশ আমার পড়ার সিস্টেমের মধ্যে পার্থক্য নিয়ে আসুন। আমি যেভাবে বলি সেভাবে পড়ুন। পুরো লিটারেচার আপনি একবার রিডিং দিতে পারেন, 2 বার রিডিং দিতে পারেন, কিন্তু এরপরে আন্ডারলাইন করা অংশগুলো ধরে ধরে প্রশ্ন করবেন। কিভাবে প্রশ্ন করবেন? মৌর্য যুগের প্রতিষ্ঠাতা কে? উত্তর হয়ে গেছে চন্দ্রগুপ্ত মৌর্য। প্র্যাকটিস করেন, দেখবেন যে হয়ে গেছে। চন্দ্রগুপ্ত মৌর্য কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? মৌর্য সাম্রাজ্য। তার রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্র। তার প্রধানমন্ত্রী কে ছিলেন? চাণক্য। চাণক্য না থাকলে কৌটিল্য থাকবে, সমস্যা কি? চাণক্যর ছদ্মনাম কি? কৌটিল্য। শুনুন, আমি SMS দেখেছি, আমার কথা স্পষ্ট বোঝা যায় না। আচ্ছা, আমার কথা স্পষ্ট বোঝা যায় নাকি যায় না? যায় অথবা যায় না লিখুন তো। এই যে উর্মি লিখছেন যায়, সজল লিখছেন যায়, এই যে সব যায় যায় যায়। আমার এখানে 244 জন পার্টিসিপেন্টস এই মুহূর্তে দেখছি। এই দেখেন যায় যায় যায়। তাহলে যার যায় না সমস্যাটা কি আমার নাকি যার সমস্যা যিনি শুনতে পাচ্ছেন না তার? ডোন্ট মাইন্ড, আমি জাস্ট বোঝানোর জন্য বলা। একজন মানুষও যদি আপনারা আমার কথা শুনতে পান তার মানে আমার কোনো প্রবলেম নেই। আমি কি বোঝাতে পেরেছি? আপনার ডিভাইসে প্রবলেম। আসুন আমরা সময়টা নষ্ট না করে সামনের দিকে এগিয়ে যাই। চলে যাই মৌর্য যুগ থেকে, দেখি পরের অংশে কি আছে। এখানে আরো কিছু কথা আছে, যেমন মেগাস্থেনিস একজন ছিলেন পরিব্রাজক। মেগাস্থেনিস ছিলেন একজন গ্রিক পরিব্রাজক। মেগাস্থেনিস কে ছিলেন? একজন গ্রিক পরিব্রাজক। মেগাস্থেনিস একজন গ্রিক পরিব্রাজক। গ্রিক পরিব্রাজক ছিলেন মেগাস্থেনিস। কার সময়? চন্দ্রগুপ্তের সময়। তাহলে চন্দ্রগুপ্তের সময় কোন পরিব্রাজক বা পর্যটক? এই পরিব্রাজকের আরেকটি বাংলা হচ্ছে পর্যটক। পরিব্রাজক তথা পর্যটক, পর্যটক বা টুরিস্ট। এই পরিব্রাজক বা পর্যটক অর্থাৎ মেগাস্থেনিস কার শাসনামলে এসেছিলেন? চন্দ্রগুপ্তের মৌর্যের শাসনামলে এসেছিলেন। ওকে, আর তার রচিত গ্রন্থ, তার বিখ্যাত গ্রন্থ কোনটি? ইন্ডিকার। এই বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা, এটা কার? মেগাস্থেনিসের। শব্দগুলো মেলান। মৌর্য কি বলে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে কোন কোন পর্যটক বাংলা ভ্রমণ করেছিলেন? মেগাস্থেনিস। মেগাস্থেনিস রচিত গ্রন্থ কোনটি? ইন্ডিকা বা ইন্ডিকা রচয়িতা কে? মেগাস্থেনিস। মেগাস্থেনিস কে ছিলেন? একজন গ্রিক পরিব্রাজক বা টুরিস্ট বা পর্যটক। এই তো এভাবে পড়বেন। নেক্সট, সম্রাট অশোক। এই সম্রাট অশোক থেকে আসার মতো প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট। প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সম্রাট অশোক। প্রাচীন ভারতের শ্রেষ্ঠ সম্রাট সম্রাট অশোক। আর তিনি কলিঙ্গ যুদ্ধ জয় করেছিলেন। কলিঙ্গ যুদ্ধে জয়ী হন। কলিঙ্গ যুদ্ধে জয়ী হন। তিনি ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষকতা করেন। বাংলা লিপির উৎপত্তিও ব্রাহ্মী লিপি থেকে। ওই যে কিছু কিছু প্রশ্ন আমি আপনাদের বলেছি কিনা জানি না, বিসিএস এমন একটা জায়গা, কি বলে আমাদের এনটিআরসি এমন একটা জায়গা, এই সমস্ত জায়গায় ঘুরিয়ে প্রশ্ন করে দেওয়া হয়। ঠিক আছে, যেমন আপনি পড়ছেন এক জায়গা থেকে প্রশ্নটা এসে গেছে আর এক জায়গায়, বাংলা প্রশ্ন দিয়ে দিয়েছে বাংলাদেশে ফেরছে, কি করবেন? কিছু করার নাই। যা দেওয়া নাই তা আপনাদের জন্য স্পেশাল নোট। আসুন তাহলে আমরা কি বলছিলাম? বাংলা লিপির উৎপত্তি কোথা থেকে? ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষকতা কে করেছিলেন? সম্রাট অশোক। নেক্সট, অর্থশাস্ত্রের রচয়িতা। অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন কে? কৌটিল্য।
অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন কৌটিল্য। আর দরকার নাই, এগুলো আগেই বলা হয়ে গেছে। নেক্সট, গুপ্ত যুগকে, এটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, এটা ডাবল স্টার দিয়ে রাখো পুরোটা। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। স্বর্ণযুগ, গুপ্ত যুগ, প্রাচীন ভারতের। এবার রিলেট করুন, প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোনটি? গুপ্ত যুগ। গুপ্ত যুগকে কি বলা হয়? প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোনটি? গুপ্ত যুগ। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত যুগকে কার স্বর্ণযুগ বলা হয়? প্রাচীন ভারতের। 3টা প্রশ্ন 4টা প্রশ্ন হয়ে যায়। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট, প্রথম চন্দ্রগুপ্ত থেকে লাগবে না, সমুদ্রগুপ্ত লাগবে। সমুদ্রগুপ্ত তাকে বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ন। প্রাচীন ভারতের নেপোলিয়ন। তাহলে প্রাচীন ভারতের নেপোলিয়ন কে ছিলেন? সমুদ্রগুপ্ত। প্রাচীন ভারতের নেপোলিয়ন কে ছিলেন? সমুদ্রগুপ্ত। আর তিনি ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সমুদ্রগুপ্ত। রিলেট করেন। নেক্সট, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটাও ইম্পর্টেন্ট বিশেষ কারণে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার সময় চীনা পর্যটক ফা হিয়েন ভারতবর্ষে আক্রমণ করেন। তার সময় চীনা পর্যটক ফা হিয়েন ভারতবর্ষ আক্রমণ করেন। আর 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 বাকি তথ্যগুলোর মধ্যে এই যে বরামিহিরকে কেন্দ্র করে তার রচিত গ্রন্থের নাম ছিল বৃহৎ সংহিতা, এটাকে রিলেট করবেন। ওকে, বিক্রমাদিত্য কার উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। তাহলে প্রশ্ন হচ্ছে, ফা হিয়েন কার শাসনামলে বাংলা ভ্রমণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে। তৃতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? বলবো বিক্রমাদিত্য। বরামিহির কে ছিলেন? একজন জ্যোতির্বিদ। তার রচিত গ্রন্থ কোনটি? বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা। কি বলতেছে এটা? স্যার আপনি এটা কোন শীট দেখাচ্ছেন? আমরা যে শীট নিয়েছি তাদের সামনে আগে 2 নম্বর আমি পড়াচ্ছি, 2 নম্বর লেকচার 2 এনটিআরসি না? এনটিআরসি লেকচার 2। যখন স্টার্ট দিতে বলতেছি তখন তো মুখেও বলতেছি, সেই মুখে বলা কথাগুলো একবার শুনে নেবেন যদি দেখতে না পান প্লিজ। পদ বের করতে হবে তো না? মেলেনি তো, কি লিখতেছে? আমাকে এটাই দেওয়া হয়েছে, আমি জানি, এটাও জানি, মাথা কিছু করার নেই, তাই না? বুধগুপ্ত দরকার নাই, গুপ্ত পরবর্তী দরকার নাই। গৌড় রাজ্য ও রাজা শশাঙ্ক। এই যে গৌড় রাজ্য রাজা শশাঙ্ক, তাহলে রাজা শশাঙ্ক ছিলেন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা, অর্থাৎ গৌড় রাজ্যের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক। আর তার রাজধানী ছিল কোথায়? তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে। ব্যাস। শশাঙ্কের উপাধি কি ছিল? শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। হ্যাঁ হ্যাঁ, এটাই আমাকে রেখে বলা হচ্ছে যে এটা লেকচার কত? লেকচার 2। আমি লেকচার 2 পড়াচ্ছি। শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এই যে মহাসামন্ত দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আর একটু মোটা করে দেওয়া যায় না? ওই গেল কালিটা, ওই যে ওই কালিটা করতে আসবে না? ও আচ্ছা আচ্ছা, আপনারা এটাকে দেখুন, মহাসামন্ত। এই যে মহাসামন্ত, এই মহাসামন্ত হচ্ছে শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। নেক্সট, সব দরকার হয় না, সব দরকার হয় না। ওকে, যেমন মাৎসন্যায়, এই মাৎসন্যায় কথাটিকে আপনারা বক্স করে নিন। মাৎসন্যায়, এই মাৎসন্যায় বলতে আসলে কি বোঝায়?
মাৎসন্যায় কি? মাৎসন্যায় হচ্ছে অরাজকতা ও আইন শৃঙ্খলাবিহীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা। কোন সময়ের? সপ্তম থেকে অষ্টম শতকে। সপ্তম থেকে অষ্টম শতকে। তাহলে মাৎসন্যায় যে ঘটেছিল কত সালে? সপ্তম থেকে অষ্টম শতকে। সপ্তম থেকে অষ্টম, না মাছের রাজ্য নয়, মাৎসন্যায় হচ্ছে মাছের ন্যায় অন্যায়। হ্যাঁ, মাছের ন্যায় অন্যায়। কিরকম মাছের ন্যায় অন্যায়? বড় মাছ সবসময়ের জন্য ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, এটাই হচ্ছে নিয়ম। বড় মাছ ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, ঠিক আছে? এটা এক ধরনের নির্মমতা। হ্যাঁ, সেইটা বোঝানোর জন্য আর কি। ওকে, এখানে আমি চলে যাব পাল শাসন বংশে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। এই যে পাল বংশ, এই পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। পাল শাসনের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন, প্রথম বংশানুক্রমিক শাসন, এটুকু আন্ডারলাইন করেন, প্রথম বংশানুক্রমিক শাসন। তারপরে পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। ব্যাস, পাল শাসনের প্রতিষ্ঠাতা গোপাল। প্রথম বংশানুক্রমিক শাসন কোনটি? পাল শাসন। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। আর এই যে 400 বছর তারা শাসন করেছিলেন, এই জন্য এটা দীর্ঘ শাসন ছিল। বাংলার সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী শাসন পাল শাসন। ওকে, গোপাল একটু আগে লিখে দিয়েছি, গোপাল পাল শাসনের প্রতিষ্ঠাতা, এখানে আর দরকার পড়ছে না। নেক্সট, ধর্মপাল। ধর্মপাল ছিলেন পাল শাসনের শ্রেষ্ঠ সম্রাট। আচ্ছা, এই যেটাকে আমরা পাহাড়পুরের বৌদ্ধ বিহার বলি, এটা আসলে ছিল সোমপুর বিহার। এটা ছিল সোমপুর বিহার। অর্থাৎ এই সোমপুর বিহার আর পাহাড়পুর বৌদ্ধ বিহার যে এক এবং অভিন্ন, সেটাকে চিহ্নিত করার জন্য রাউন্ড আপ করেন এভাবে: যা পাহাড়পুর বৌদ্ধ বিহার তাই সোমপুর বিহার, যা সোমপুর বিহার তাই পাহাড়পুর বৌদ্ধ বিহার। অর্থাৎ এই ধর্মপাল সোমপুর বিহার নির্মাণ করেছিলেন, যা বর্তমানে পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত। এখানে কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়েছিল? দ্বিতীয় মহিপালের সময়। কৈবর্ত বিদ্রোহ হয়েছিল কার শাসন আমলে? দ্বিতীয় মহিপালের সময়। আচ্ছা, দরকার নাই আর। রামপাল, এখান থেকে লাগবে রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী। রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী। তাহলে সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? রামপালের সভাকবি। সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? হ্যাঁ, সরে তো যাই, প্রায় সময় সরে যাই। রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। আর এই সন্ধ্যাকর নন্দী রচনা কি রচনা করেছিলেন? রামচরিত। রামচরিত, যেটা রামপালের জীবনী গ্রন্থ, রামপালের জীবনী। এটা ছিল একটা জীবনী গ্রন্থ, রামপালের জীবনী গ্রন্থ। রামচরিত কে রচনা করেছিলেন? সন্ধ্যাকর নন্দী। ওকে, সেন শাসন। সেন শাসন, এখানে সেন শাসনের প্রতিষ্ঠাতা সামন্ত সেন হলো সেন শাসনের প্রথম রাজা। সেন শাসনের প্রথম শাসক হচ্ছেন হেমন্ত সেন। হেমন্ত সেন, এই হেমন্ত সেন হচ্ছে সেন রাজ্য প্রতিষ্ঠা করেন। হেমন্ত সেন সেন রাজ্য প্রতিষ্ঠা করেন, এই জন্য সেন বংশের তাকে বলা হয় প্রথম রাজা। তাহলে সেন শাসনের প্রথম রাজা কে ছিলেন? হেমন্ত সেন। আর তার রাজধানী কোথায় ছিল? নদিয়াতে। আচ্ছা, আবার বলছি, নদিয়াতে। নদিয়াতে। নেক্সট, বিজয় সেন। এই বিজয় সেনকে কেন্দ্র করে লিখবেন। বিজয় সেন বাংলাকে, শুধু বাংলাকে সর্বপ্রথম একক শাসনাধীনে আনয়ন করেন। রাজধানী ছিল বিক্রমপুর। সেন শাসকদের রাজধানী কোথায় ছিল? বিক্রমপুর না, বিজয় সেনের রাজধানী ছিল বিক্রমপুর। সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন।
রাজধানী ছিল বিক্রম, হোয়াট ইজ দিস? কি নাম যেন? কেশব সেন? না, এটা তো না। বিক্রমপুর হবে কেন? এটা বিক্রমপুর রাজধানী, এটা কেশব সেনের রাজধানী ছিল বিক্রমপুর। যখন কেশব সেন, এটা হচ্ছে কেশব সেন, অর্থাৎ লক্ষণ সেনের মৃত্যুর পর তার এক ছেলে কেশব সেন যখন, মানে রাজার মৃত্যু না হওয়া পর্যন্ত রাজ্য চলে যায় না তো, লক্ষণ সেন যখন পরাজিত হয়েছেন এরপর তার পুত্র কেশব সেন নাম কাওয়াসে রাজা ছিলেন। এটা কেশব সেনের রাজধানী ছিল। এই বিক্রমপুর ছিল কার রাজধানী? কেশব সেনের। কেশব সেনের রাজধানী, কেশব সেনের রাজধানী ছিল বিক্রমপুর। কেশব সেনের রাজধানী ছিল বিক্রমপুর। নেক্সট, বল্লাল সেন। এই বল্লাল সেন দানসাগর এবং অদ্ভুত সাগর নামক গ্রন্থ রচনা করেন, আর তিনি কৌলিন্য প্রথা চালু করেছিলেন। কৌলিন্য প্রথা বলতে আসলে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিবাহ প্রথা চালু করেছিলেন। তারপরে তিনি ওই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরকম ভাগে বিভক্ত করেছিলেন। ওকে, দেখেন ইতিহাস নিয়ে যদি কথা বলেন তাহলে সেন বংশের সর্বশেষ শাসক অ্যাকচুয়ালি লক্ষণ সেন। কথা বুঝতে পেরেছি? অ্যাকচুয়ালি লক্ষণ সেন, কিন্তু অপশনে যদি কেশব সেন থাকে তখন তো আপনাকে কেশব সেনে যেতে হবে, কারণ কেশব সেন তো 1230 সাল পর্যন্ত এই যে কি বলে এটাকে বিক্রমপুর ভিত্তিক শাসক বিক্রমপুর ভিত্তিক শাসন পরিচালনা করেছে। কিন্তু কেশব, স্লাইড ধরে পড়ালে কি মনে রাখতে পারবো? আমি তো শোনেন, এই যে একজন মানে লিখলেন যে জাকির হোসাইন স্যার এভাবে স্লাইড ধরে পড়ালে কি মনে রাখতে পারবো? আমি কি স্লাইডে সবকিছু পড়াচ্ছি? না, সবকিছু পড়াচ্ছি না। একটু পরে দেখবেন ফুরুত করে শেষ হয়ে গেছে, তারপরে তথ্যগুলো দেখবেন কত কম। ঠিক আছে, সব তো পড়াবো না, সবকিছু না, কিন্তু স্লাইড ধরে ধরে না পড়ালে আপনারা বলবেন যে স্লাইড পড়ায় না, আবার লিখে দিতে গেলে বলেন যে ওই কি বলে স্লাইড ধরে পড়াতে গেলে আবার বলছেন না এটা হচ্ছে কেমন। আমি যা করছি সেটা একটু দেখুন। আপনাদের কি দরকার, আমাকে সাজেশন দেয়া নাকি আমার সাজেশন নেয়া? যদি সাজেশন দেন তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকি, দেন সাজেশন দেন। ভুল করে বিসিএস পাস করেছিলাম, ভুল করে। সেটা অনেক বছর আগে, তো ধরেন 1.5 যুগ আগে। না 1.5 যুগ না, একটু কম, আর একটু কম হবে। যাই হোক, সাজেশন না দিয়ে একটু পড়েন, আপনি একটু দেখেন আমি কি করছি। শুধু কম পড়লে কি সবকিছু হয়? হবে না। কততম হলে চলে? কোন সালে ম্যাট্রিক পাস করেছেন মামুন? আপনি ম্যাট্রিক পাস করেছেন কত সালে? 2012 সালে। হা হা হা। তারপরে তারও আগে, তারও আগে, তারও আগে, তারও আগে, তারও আগে। আসুন আসুন, এইসব ব্যক্তিগত কথার মধ্যে আসবেন না, চালুন। এখন আমি কেউ না, আমি শুধুই মাত্র এস এম মাসুদ। ওকে, আসুন, কথা শুনুন। বাংলার শেষ হিন্দু রাজা, বাংলার শেষ হিন্দু রাজা কাকে বলছি? লক্ষণ সেন, বাংলার শেষ হিন্দু রাজা। কিন্তু যদি এখানে কেশব সেনের নাম থাকে এবং সাল উল্লেখ থাকে এরকম 1230 সাল পর্যন্ত, তখন আমরা কেশব সেনকে উত্তর করবো। ক্লিয়ার? মুসলমান শাসন দরকার নাই। দরকার নাই কেন? এইখানে বাংলায় সুলতানি শাসনের যে সময়কাল, এই যে সুলতানি শাসন, বাংলায় সুলতানি শাসনের সময়কাল কত ছিল? বাংলায় সুলতানি শাসনের সময়কাল কত? 1338 থেকে 1538, সেটা মনে রাখবেন। ওকে,
আলাউদ্দিন খিলজি কেন বিখ্যাত ছিলেন? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও প্রতীক মুদ্রা প্রচলনের জন্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও প্রতীক মুদ্রা প্রচলনের জন্য। নেক্সট, এগুলো দরকার নাই। তামার মুদ্রার প্রচলক দরকার নাই, এগুলো একদম দরকার নাই। লোদি বংশ দরকার নাই। হ্যাঁ, এই যে তথ্য তিনটা, পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ, হ্যাঁ, পানিপথে কয়টা যুদ্ধ হয়েছিল? কতটি যুদ্ধ হয়েছিল? কতটি কতটি যুদ্ধ হয়েছিল? কেন বাবা, কতটি? এর উত্তর হবে তিনটি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম যুদ্ধটি হয়েছিল 1526 সালে, কার কার মধ্যে? ইব্রাহিম লোদি আর বাবরের মধ্যে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে? হিমু এবং বৈরাম খানের মধ্যে। আর তৃতীয়টি হয়েছিল মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে। এখানে এই কার সাথে হয়েছে এবং কবে হয়েছে? একটা হচ্ছে 1526, দ্বিতীয়টি 1556, তৃতীয়টি হচ্ছে 1761। ওকে, নেক্সট, আমাদের একজন আলাউদ্দিন খিলজি লাগবে। আপনি হয়ে যান আলাউদ্দিন খিলজি, নো প্রবলেম। ওকে, মুঘল শাসন। মুঘল শাসনের প্রতিষ্ঠাতা কে? এটা এরকম কিছু না। আপনার যেমন বাংলায় 12 ভূঁইয়াদের শ্রেষ্ঠ কে ছিলেন? বাংলায় 12 ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? ঈশা খাঁ। তার রাজধানী কোথায় ছিল? সোনারগাঁ। আসার মতো প্রশ্ন। 12 ভূঁইয়া, তারা রাজা ছিলেন না, তারা ছিলেন জমিদার। কররানী আফগানদের পৃষ্ঠপোষকতায় তারা বাংলায় কি বলবো যে শক্তি সঞ্চয় করেছিলেন। কিন্তু পরবর্তীতে কররানী আফগানদের কি বলবো যে কররানী আফগান বংশের সমাপ্তির পর এই অংশটাকে রক্ষা করার জন্য যে 12 ভূঁইয়ারা এগিয়ে আসেন, তাদের নেতা ছিলেন ঈশা খাঁ। আর যার এই ঈশা খাঁর ছেলে ছিলেন মুসা খাঁ। সেই ঈশা খাঁ এবং মুসা খাঁ, এদের রাজধানী ছিল সোনারগাঁ। ঠিক আছে, এটা হচ্ছে মূলত 12 ভূঁইয়াদের কথা। 12 ভূঁইয়াদের বাইরে এখান থেকে প্রশ্ন তেমন আসে না। বাংলার নাম জান্নাতাবাদ কে রেখেছিলেন? সম্রাট হুমায়ুন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলার বাংলার নাম জান্নাতাবাদ কে রেখেছিলেন? সম্রাট হুমায়ুন। দিন ই ইলাহি কিংবা বাংলা সাল, নববর্ষ, এগুলো প্রচলন কে করেছিলেন? সম্রাট আকবর। হ্যাঁ, তারপরে কি বলে মুসলিম শাসনামলে বা মুঘল শাসনামলে বাংলা কি নামে পরিচিত ছিল? সুবা বাংলা। সুবা বাংলা নামে পরিচিত ছিল। এই প্রশ্নগুলো অনেক সময় আসে, তাহলে একটু খেয়াল করুন। বাংলার নাম জান্নাতাবাদ কে রেখেছিলেন? হুমায়ুন, সম্রাট হুমায়ুন। বাংলার নাম জান্নাতাবাদ কে রেখেছিলেন? সম্রাট হুমায়ুন। তারপরে দ্বীন-ই এলাহি নামে একটি নতুন ধর্ম কে প্রবর্তন করেছিলেন? সম্রাট আকবর। বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর। নববর্ষের প্রবর্তক কে? সম্রাট আকবর। তারপরে মুসলিম শাসন আমলে বা মুঘল শাসন আমলে সমগ্র বাংলা বা বাংলা কি নামে পরিচিত ছিল? সুবা বাংলা। তারপরে 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? ঈশা খাঁ। ঠিক আছে, ঈশা খাঁর পুত্র মুসা খাঁ। এই ঈশা খাঁ বা মুসা খাঁ যাই বলে না কেন, তাদের রাজধানী কোথায় ছিল? সোনারগাঁতে। নেক্সট, ওকে, চৌসার যুদ্ধ। চৌসার যুদ্ধ 1540 সালে হয়েছিল না? 1540 সালে চৌসার যুদ্ধ হয়েছিল। 1539 সালে। এটা কে করেছিলেন? শেরশাহ করেছিলেন। শেরশাহ সম্রাট হুমায়ুনকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছিলেন চৌসার যুদ্ধে 1539 সালে। হ্যাঁ, নেক্সট, তো কঠিন করে কি আছে? সুবাদারি শাসন। সুবাদারি শাসন, হ্যাঁ, বাংলার প্রথম সুবাদার কে ছিলেন? বাংলার প্রথম সুবাদার ইসলাম খান। প্রথম সুবাদার ইসলাম খান। আর লালবাগ দুর্গ কে নির্মাণ করেছিলেন? লালবাগ দুর্গ নির্মাণ করেন কে? লালবাগ দুর্গ নির্মাণ করেছিলেন শায়েস্তা খান। লালবাগ দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। তাহলে বাংলার প্রথম সুবাদার, এটা হচ্ছে বাংলার প্রথম সুবাদার কে? বাংলার প্রথম সুবাদার ইসলাম খান। আর লালবাগ দুর্গ কে নির্মাণ করেছিলেন? শায়েস্তা খান। নেক্সট, 12 ভূঁইয়াদের কে দমন করেছিলেন? এখানে
আন্ডারলাইন করুন, 12 ভূঁইয়াদের দমন করেছিলেন কে? ইসলাম খান। 12 ভূঁইয়াদের কে দমন করেছিলেন? ইসলাম খান। ওকে। তারপর ঢাকা বাংলাদেশের মানে ঢাকা রাজধানী হয় প্রথম কত সালে? 1610 সালে। ঢাকা বাংলা রাজধানী হয় প্রথম কত সালে? 1610 সালে। ওকে। তারপরে ঢাকার নাম রাখা হয় জাহাঙ্গীরনগর, এই নামটি নামকরণ কে করেছিলেন? ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? কে রাখেন? শায়েস্তা খান। ঢাকার নাম জাহাঙ্গীরনগর, এটা কে রেখেছিলেন? শায়েস্তা খান। আই এম সরি, ইসলাম খান, আমি ভুল বলেছি, এটা হচ্ছে ইসলাম খান। ইসলাম খান প্রথম মুসা খানকে পরাজিত করে ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। ওকে। ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দেন কে? বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দেন কে? শাহ সুজা। শাহ সুজা। মীর জুমলা গেট, ঢাকা গেট, এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে যেতে, যেখানে তিন নেতার মাজার, এই মাজার সংলগ্ন, এই মাজার সংলগ্ন দুই পাশে দুইটা দেয়াল আছে এখনো পর্যন্ত, এটাই মূলত হচ্ছে ঢাকা গেট বা মীর জুমলা গেট। হ্যাঁ। আর হ্যাঁ, ওটা কালার করছে, নতুন করছে না, ওইটা রং করছে আর কি। ঠিক আছে। ওখানে তো মানে এমন খারাপ অবস্থা ছিল যে মানুষ ওখানে দাঁড়িয়ে ইয়ে করতো। ঠিক আছে। যাই হোক, মগ, এই যে চট্টগ্রাম থেকে, প্রশ্নটা মগ দিয়ে আসে না, চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়ন করেন কে? পর্তুগিজদের বিতাড়ন করেন কে? সুবাদার শায়েস্তা খান। সুবাদার শায়েস্তা খান। ঠিক আছে। সুবাদার শায়েস্তা খান চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করে এর নাম রাখেন ইসলামাবাদ। এই যে চট্টগ্রামের নাম রাখা হয় ইসলামাবাদ, এটা কে রেখেছিলেন? শায়েস্তা খান। চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। কিছু কোয়েশ্চেন দিলে ভালো হতো, আমি তো কোয়েশ্চেন করে দিচ্ছি। কি এটা বুঝতে না নাকি? ওকে। এই এই প্রশ্নগুলো একটু খেয়াল রাখবেন। যেমন সুবা বাংলা রাজধানী হয়েছিল কত সালে? সুবা বাংলা রাজধানী, বাংলা রাজধানী, সুবা বাংলা রাজধানী হয়েছিল 1610 সালে। ওকে। তারপরে মজার ব্যাপার, এই ঢাকা বাংলা রাজধানী কিন্তু বেশ কয়েকবার হয়েছিল। একবার হয়েছিল ইসলাম খানের সময় 1610 সালে, একবার হয়েছিল মীর জুমলার সময় 1660 সালে, তারপরে তৃতীয়বার হয়েছিল আপনার লর্ড কার্জনের সময় 1905 সালে, চতুর্থবার হয়েছিল 1947 সালে, এবং পঞ্চমবার যেটা হয়েছে সেটা বাংলাদেশের কেন্দ্রীয় রাজধানী হয়েছে 1971 সালে। একটু বুঝে নিতে হবে যে ঢাকা বাংলাদেশে বাংলা রাজধানী বা ঢাকা রাজধানী মর্যাদা লাভ করেছে এই পর্যন্ত কয়বার, এখন কোন আমল সহ কয়বার, যদি মানে আপনি যদি ওই কি বলে মুসলিম শাসন আমলে বলা হয় তাহলে তো দুইবার, 1610 এবং 1660। ব্রিটিশ আমলে দুইবার, একটা হচ্ছে 1905, একবার হচ্ছে 1947, দুইবারই ছিল প্রাদেশিক রাজধানী। আর 1971 সালে বাংলাদেশে কেন্দ্রীয় রাজধানী মর্যাদা লাভ করেছে ঢাকা, 1971 সালে। তো এখানে আপনার প্রত্যেকটা তথ্যই একটু খেয়াল রাখবেন। বাংলাদেশের রাজধানী 1971, পূর্ব পাকিস্তানের রাজধানী 1947, পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী 1905 সুবা বাংলার রাজধানী। কারণ 1660 আর 1610, এই 1610 এবং 1660-এর মাঝখানে শাহ সুজা বাংলার রাজধানী ঢাকা থেকে ওই মুর্শিদাবাদে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে আবার শাসনের সুবিধার জন্য মীর জুমলা বাংলা রাজধানী ওই ঢাকাতে ফেরত নিয়ে আসেন। এই জন্য মাঝখানে একটা গ্যাপ আছে, 1610, 1660, 1905, 1947, 1971। ব্যথা করতেছে, কিছুক্ষণ নিয়ে ছেড়ে দিই না সোহেল, কিছুক্ষণ নিয়ে ছেড়ে দিই নাকি? আর কিছুক্ষণ নিয়ে ছেড়ে দিই। আচ্ছা, তারপর হচ্ছে এখানে সুলতানি শাসক, যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেমন
শামসুদ্দিন ইলিয়াস সাহেব, শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন এই ইলিয়াস শাহী শাসনের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। তারপরে এই শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি ছিল শাহ-ই বাঙ্গালা, কারণ তিনি সমগ্র বাংলা অধিকার করেছিলেন, সমগ্র বাংলার উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, এই জন্য তাকে বলা হয় শাহ-ই বাঙ্গালা। ওকে, গিয়াসউদ্দিন আজম শাহকে মনে রাখবেন, কারণ এটা দিয়ে প্রশ্ন আসে। গিয়াসউদ্দিন আজম শাহকে কেন্দ্র করে এভাবে প্রশ্ন আসে, কবি হাফিজের সাথে যাওয়া যাচ্ছে, কবি হাফিজের সাথে নিয়মিত পত্র যোগাযোগ করতেন কে? গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ কার সাথে নিয়মিত পত্র যোগাযোগ করতেন? কবি হাফিজের সাথে। ওকে, কি সমস্যা? নেটওয়ার্ক না? আচ্ছা, তারপরে আলাউদ্দিন হোসেন শাহের সময় কার আবির্ভাব ঘটেছিল? আলাউদ্দিন হোসেন শাহের সময় কার আবির্ভাব ঘটেছিল? শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল। আলাউদ্দিন হোসেন শাহ কি নির্মাণ করেছিলেন? গৌড়ের ছোট সোনা মসজিদ। গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন কে? নির্মাণ করেন কে? গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার সর্বশেষ স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার সর্বশেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। কারণ শের শাহ, এই যে শের শাহ, এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে পরাজিত করেই মূলত বাংলায় তার শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। নবাবী শাসক। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন নবাব হলেন কে? মুর্শিদ কুলি খান। অনেকে এটা নিয়ে বলতে চান যে মুর্শিদ কুলি খান নন, এই প্রথম স্বাধীন নবাব হচ্ছেন আলীবর্দী খান। কারণ কি? আলীবর্দী খান রক্তপাতের মাধ্যমে শাসন ক্ষমতার পট পরিবর্তন করেছে। বিষয়টা সেরকম নয়, কারণ নবাবী শাসন মূলত সুবাদারি শাসনেরই হচ্ছে আপনার কি বলবো, সুবাদারি শাসনেরই একটা ক্রমধারা। কারণ প্রত্যেক নবাবই এক একজন সুবাদার ছিলেন, কিন্তু সব সুবাদার নবাব ছিলেন না। নবাব হতে গেলে তাদের কিছুটা স্বাধীন চেতা হতে হতো। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, এই যে সুবাদার এবং নবাব এই দুইটার মধ্যে পার্থক্য কি? প্রত্যেক নবাবই এক একজন সুবাদার, কিন্তু সব সুবাদার নবাব নয়। তার কারণ সুবাদাররা মুঘল সম্রাটদেরকে তাদের যাবতীয় আয় ব্যয়ের হিসাব প্রদান করতেন, এবং তাদেরকে মুঘল সম্রাটদের কাছ থেকে কি নিতে হতো? সনদ নিতে হতো। হ্যাঁ, মুঘল সম্রাট তাকে ঘোষণা করতেন যে তাকে বাংলার সুবাদার হিসেবে নিয়োগ করা হয়েছে। কিন্তু কালক্রমে এই মুর্শিদ কুলি খান তৎকালীন মুঘল সম্রাটদের দুর্বলতায় বা মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে তিনি কি করেছিলেন? ওই কর দেয়া বন্ধ করে দিয়েছিলেন। কর দেয়া বন্ধ করে দিয়ে নিজের মতো করেই শাসন ক্ষমতা পরিচালনা করছিলেন। কিন্তু মনে রাখবেন, তার কিন্তু ওই সনদ বা স্বীকৃতির কিন্তু দরকার ছিল। সেই সনদ বা স্বীকৃতির দরকার ছিল, এবং সেই সনদ বা স্বীকৃতি নিয়ে তিনি শাসন করছিলেন। তো এই জন্য নবাব, প্রত্যেক নবাবই এক একজন সুবাদার, কিন্তু সব সুবাদার নবাব নন। কারণ নবাব যারা নবাব নামে পরিচিতি লাভ করেছেন তারা অনেকটাই স্বাধীন ছিলেন, এবং এটা সূচিত হয়েছিল মূলত মুর্শিদ কুলি খাঁর হাত ধরে। মুর্শিদ কুলি খাঁ তাহলে, এবং এই তিনি এটা শুরু করেছিলেন। তারপরে এখান থেকে পরবর্তীতে আপনার নবাব আলীবর্দী খাঁ ক্ষমতা, দরকার নাই আমার, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সর্বশেষ স্বাধীন নবাব কে? সর্বশেষ স্বাধীন নবাব হচ্ছেন সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা কবে এসেছিলেন? সিরাজউদ্দৌলা শাসন ক্ষমতা কবে এসেছিলেন? আচ্ছা, এখানে মুর্শিদ কুলি খাঁর কিছু তথ্য আছে। যেমন মুর্শিদ কুলি খাঁ সুবাদার নিযুক্ত হয়েছিলেন 1717 সালে। তারপরে তিনি কি করেছিলেন? তিনি রাজস্ব বোর্ড, একটা রাজস্ব বোর্ড গঠন করেছিলেন, যেটা আজকে আমাদের এনবিআর এর পূর্বসূরি বলা যেতে পারে। ঠিক আছে, তারপরে তার সময় মুর্শিদাবাদ, এই মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে নিয়ে গিয়েছিলেন। ওকে, এই তথ্যগুলো জরুরি, এই তথ্যগুলো জরুরি। নেক্সট, বর্গীদের দমন করেন কে? বাংলা থেকে বর্গীদের দমন করেন কে? বর্গীদের দমন করেন কে? আলীবর্দী খান। প্রশ্ন করেন, আলীবর্দী খান কাদের দমন করেছিলেন? বর্গীদের দমন করেন। আর সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে আরোহণ করেন? 1756 সালে 10 এপ্রিল, এবং তিনি ইংরেজদের হাতে পরাজিত হন 1757 সালের 23 জুন। 1757 সালের 23 জুন। সহজ তথ্য এগুলো জাস্ট পড়তে হবে।
বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় শুরু হয়? বাংলায় নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয়? নবাবী শাসন মুর্শিদ কুলি খান। 2 নম্বরে আছে নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? এটা আমরা এমনিও জানি, জয়নুদ্দিন। অন্ধকূপ হত্যা কাহিনী কার তৈরি? হলওয়েল। নেক্সট, কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন? 1756 সালে। কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? অবশ্যই পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ কত সালে হয়? 1757 সালে। ওকে, উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, এইখান থেকে ইউরোপীয়রা সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে কোথায়? পিপলিতে। পিপলিতে কত সালে? 1514 সালে সর্বপ্রথম বাণিজ্য কুঠি। তার মানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপিত হয়? পিপলিতে। কত সালে? 1514 সালে। নেক্সট, পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে একজন ফরাসি সেনাপতি যুদ্ধ করেছিলেন, তার নাম কি? সিনফ্রে। ওকে, সিনফ্রে। পলাশির যুদ্ধে, পলাশির যুদ্ধে নবাবের পক্ষে, নবাবের পক্ষে, পলাশির যুদ্ধে নবাবের পক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছে কত সালে? 16 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছে 1600 সালে। এলাহাবাদ চুক্তি কি ছিল? এলাহাবাদ চুক্তির মাধ্যমে মূলত এই এলাহাবাদ চুক্তি, এলাহাবাদ চুক্তির মাধ্যমে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল কোন চুক্তির মাধ্যমে? এলাহাবাদ চুক্তির মাধ্যমে। তারপরে দ্বৈত শাসন কে চালু করেছিলেন? দ্বৈত শাসন চালু করেন কে? দ্বৈত শাসন চালু করেন কে? লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন চালু করেন কে? লর্ড ক্লাইভ। 76-এর মন্বন্তর কত সালে সংঘটিত হয়েছে? 1176, যেটা এই 1770 খ্রিস্টাব্দে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 76-এর মন্বন্তর চলে আসে। তারপরে এই ভারত শাসন আইন কার্যকর হয়, যেখানে কথা আছে যে ভারত শাসন আইন, এখানে আপনারা দেখছেন ভারত শাসন আইন প্রণীত হয় 1784 সালে। ভারত শাসন আইন কার্যকর হয় 1858 সালে। কথাটা একটু বুঝে নিতে হবে। ভারত শাসন আইন এরকম ব্যাপার হচ্ছে, প্রথম ভারত শাসন আইন 1858 সালে। এটাই প্রথম ভারত শাসন আইন 1858 সালে। 1784 সালে যেটা ছিল এটা পিটসের ভারত আইন। এটা ছিল পিটসের ভারত আইন, পিটস এর ভারত আইন। এটাও ভারত শাসনের জন্যই, পিটসের ভারত আইন। এছাড়াও 1773 সালে একটি হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট, সেটাও ছিল ভারতের শাসনের জন্য আইন। 1773 সালে হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট, 1784 সালে হয়েছিল পিটের ভারত আইন, এবং 1858 সালে হয়েছিল প্রথম ভারত শাসন আইন। প্রথম ভারত শাসন আইন কথাটি আসলে উত্তর 1858ই হবে। আর যদি আলাদা আলাদা ভাবে প্রশ্ন আসে, যদি ধরে নিয়ে আসে যদি একটা না থাকে তাহলে আগেরটা, অর্থাৎ 1858 যদি না থাকে তাহলে 1784, 1784 যদি না থাকে তাহলে আমরা 1773 উত্তর করব। কোনটাতে? ভারত শাসন আইনের প্রশ্নে। কারণ শিরোনামটা খেয়াল করেন, প্রথম ভারত শাসন আইন 1858, ওটা সত্যি সত্যি 1858তেই হয়েছে, ওর আগে পরে হয়নি। তবে এর আগের যে দুটো হয়েছে রেগুলেটিং অ্যাক্ট 1773, সেটাও তো ভারতকে নিয়ন্ত্রণ করার জন্য হয়েছে। 1784 সালে যে পিটসের ভারত আইন, সেটিও তো ভারতকে নিয়ন্ত্রণ করার জন্যই হয়েছে। ওগুলোও এক অর্থে ভারত শাসন আইন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রথম ভারত শাসন আইন প্রণীত হয়েছে 1858 সালে। ওকে, বঙ্গভঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গ 1905, লর্ড কার্জন। কথা শেষ। 1905 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল। কে করেছিলেন? লর্ড কার্জন। ওকে,
লর্ড কার্জন। তো কাকে কাকে মেলানো হয়েছিল? পূর্ববঙ্গ ও আসামের সাথে কি বলে এটাকে বঙ্গভঙ্গ করা হয়েছিল মূলত পশ্চিমবঙ্গ। আমাদের যে বিশাল বাংলা ছিল, আসলে বঙ্গভঙ্গের যে ইতিহাসটা, ওই সময় আমাদের বাংলা ছিল বিশাল। আপনার কি কি ছিল সেখানে? আজকের পশ্চিমবঙ্গ ছিল, বিহার ছিল, উড়িষ্যা ছিল, আজকের বাংলাদেশ ছিল, আজকের এই যে আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এগুলো সব ছিল। হ্যাঁ, সব ছিল। তো কি করলো? ওই পশ্চিমবঙ্গের সাথে বিহার এবং উড়িষ্যাকে জুড়ে দিয়ে ওটাকে বানালো পশ্চিমবাংলা। আর এপারে পূর্ববঙ্গ, উত্তর ও পূর্ববঙ্গের সাথে আসামকে যুক্ত করে দিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ তৈরি করা হলো। এই ছিল বঙ্গভঙ্গের কেচ্ছা। কত সালে হয়েছিল? 1905 সালে। কে করেছিলেন? লর্ড কার্জন। ওকে। তারপরে বঙ্গভঙ্গ রদ করেন কে? বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ। তবে এই ঘোষণাটি দিয়েছিলেন রাজা পঞ্চম জর্জ। ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ। ঘোষণা দেন রাজা পঞ্চম জর্জ। আর ওই সময় রাজা পঞ্চম জর্জ দিল্লি সফররত ছিলেন। তিনি এসে কি করেছে? কলকাতা সফররত ছিলেন। রাজা পঞ্চম জর্জ তিনি ঘোষণা দেন যে আজ থেকে বঙ্গভঙ্গ বাতিল। তার মানে আবার বাংলা এক হয়ে গেল। ওকে। আর উপমহাদেশের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? উপমহাদেশের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। অর্থাৎ 1947 সালে এই লর্ড মাউন্ট ব্যাটেনের সময় মূলত 14 আগস্ট 1947 পাকিস্তানের জন্ম হয় এবং 15 আগস্ট 1947 ভারত স্বাধীনতা লাভ করে। যাই হোক, গভর্নরের শাসন থেকে কিছু জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হয়। যেমন ওয়ারেন হেস্টিংস তিনি প্রথম রাজস্ব বোর্ড গঠন করেছিলেন। ওয়ারেন হেস্টিংস প্রথম রাজস্ব বোর্ড গঠন করেছিলেন। তিনি কি করেছিলেন? আর কি করেছিলেন? দ্বৈত শাসন রদ করেছিলেন। রহিত করা মানে রদ করা, রহিত মানে রদ করা মানে বাতিল করা, রহিত করা মানে রদ করা মানে বাতিল করা। দ্বৈত শাসন রদ করেছিলেন। তারপরে রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে, দরকার নেই। লর্ড কর্নওয়ালিস, এই লর্ড কর্নওয়ালিস এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস 1789 সালে যেটি করেছিলেন, এটা হচ্ছে 10 সালা বন্দোবস্ত চালু করেছিলেন। 10 সালা বন্দোবস্ত চালু করেন। 10 সালা বন্দোবস্ত চালু করেন, অর্থাৎ 10 বছরের জন্য জমি ইজারা প্রদানের যে ব্যবস্থা, সেটাকে 10 সালা বন্দোবস্ত বলা হয়। নেক্সট, কিন্তু এই লর্ড কর্নওয়ালিস যেটা করেছিলেন সবচেয়ে বিখ্যাত হয়ে রয়েছে, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, যেটা সূর্যাস্ত আইন নামে পরিচিত। সূর্যাস্ত আইন নামে পরিচিত। তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেছিলেন। ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রবক্তা কে? ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রবক্তা লর্ড কর্নওয়ালিস। সূর্যাস্ত আইনের প্রবক্তা কে? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1793 সালে। নেক্সট, লর্ড বেন্টিং এর সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। এটা সমাজ সংস্কারমূলক ঘটনা। যেমন 1829 সালে, এখানে একটু সংখ্যা একটু বেশি হয়ে গেছে, 1829 সালে সতীদাহ প্রথা রহিত হয়। সতীদাহ প্রথা রহিত হয়। 1853 সালে রেল যোগাযোগ চালু হয়। 1856 সালে বিধবা বিবাহ আইন চালু। বিধবা বিবাহ আইন চালু। নেক্সট, ভাইসরয়গণ। এখান থেকে আমাদের যেটা খুব বেশি আসে সেটা ভাইসরয় হিসেবে লর্ড ক্যানিং এর সময় কি হয়েছিল? কাগজে মুদ্রা চালু করা হয়েছিল 1861-তে। তারপরে বাংলাদেশে যেটাকে বলা হয় যে ওই যে এটাকে বলা হয় পুলিশ আইন, মানে পুলিশ অ্যাক্ট। পুলিশ অ্যাক্ট, এটাকে পুলিশ অ্যাক্ট প্রণয়ন, এটাকে পুলিশি ব্যবস্থা বা পুলিশ অ্যাক্ট। পুলিশ অ্যাক্ট, পুলিশ অ্যাক্ট প্রণীত হয়। লর্ড মেয়র শাসন আমলে প্রথম আদমশুমারি হয় বা জনশুমারি হয়, এটা 1872 সালে। 1872 সালে লর্ড লিটনের সময় অস্ত্র আইন প্রণীত হয় এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়, মানে কেড়ে নেওয়া হয়। লর্ড লিপনের সময় কি হয়েছিল? হান্টার কমিশন গঠিত হয়েছিল। লর্ড লিপনের সময় হান্টার কমিশন গঠিত হয়েছিল।
লর্ড রিপনের সময় হান্টার কমিশন গঠিত ছিল। এটি ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন। ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন। ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি? হান্টার কমিশন। কার সময় হয়েছিল? লর্ড রিপনের সময় হয়েছিল। লর্ড রিপনের সময় হয়েছিল। এইখান থেকে এত দরকার নাই। তিতুমিরের বিদ্রোহ 1831। তিতুমিরের বিদ্রোহ 1831 কিসের মাধ্যমে? বাঁশের কেল্লা নির্মাণের মাধ্যমে। তারপরে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ, তার ডাক নাম ছিল দুদু মিয়া। তারপরে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? সিধু ও কানু। ফন্দি হবে কেন? সিধু ও কানু। সিধু ও কানু। সিধু ও কানু। সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বে ছিলেন সিধু ও কানু। ঠিক আছে। তারপরে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 1860 সালে। নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল 1859 থেকে 1860 সালে। ওকে, আরেকটা তথ্য বোধহয় একটু আটকে গেছে, এই যে চাকমা বিদ্রোহ। চাকমা বিদ্রোহের নেতৃত্বে ছিলেন জোয়ান বক্স, হ্যাঁ শাহ নয় খা, জোয়ান বক্স, হ্যাঁ জোয়ান বক্স খান। ওকে, জোয়ান বক্স, রাজা চৌহান জোয়ান বক্স খান। আর ভারত ছাড় আন্দোলন, আচ্ছা, তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। ভারত ছাড় আন্দোলনের নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী। অসহযোগ আন্দোলন তো দুই রকম ভাবেই আসে, তো অসহযোগ আসলেই ধরেন অসহযোগ কথাটি পেলেই আপনারা দুই ভাবে একটু খেয়াল করবেন, যে কি বঙ্গবন্ধুর কোনো নাম আছে এখানে? থাকলে তো তাহলে বঙ্গবন্ধুর নাম দিয়ে বলতে হবে। সময়কাল যদি আবার 1920 থেকে 21 থাকে, তাহলে উত্তর দিতে হবে মহাত্মা গান্ধী। বুঝতে হবে অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীও চালু করেছিলেন, আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও করেছিলেন। ওকে, একটু খেয়াল রেখে এগিয়ে যেতে হবে। এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব 23 মার্চ 1940, দ্বিজাতি তত্ত্ব 23 মার্চ 1939। লাহোর প্রস্তাব আর দ্বিজাতি তত্ত্ব এটা বোঝেন? দ্বিজাতি তত্ত্ব বলতে মূলত ধর্মের ভিত্তিতে দুইটা রাষ্ট্র গঠনের যে প্রস্তাব, সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। কিন্তু লাহোর প্রস্তাবটা ছিল যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন হবে, তবে শুধুমাত্র ওই হিন্দুদের জন্য আর মুসলমানদের জন্য নয়, মানে রাষ্ট্রসমূহ গঠন করতে হবে, অর্থাৎ প্রয়োজনে একাধিক রাষ্ট্র গঠনের কথা হয়েছিল। এই হচ্ছে লাহোর প্রস্তাব 23 মার্চ 1940। আর দ্বিজাতি তত্ত্ব 23 মার্চ 1939। দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন এটা হচ্ছে জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। আর লাহোর প্রস্তাব দিয়েছিলেন শেরে বাংলা। শেরে বাংলা, অর্থাৎ শেরে বাংলা একে ফজলুল হক। ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় কবে? 18 জুলাই 1947। 18 জুলাই 1947 ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947। এটা আমাদের দরকার নাই, তবু জাস্ট যেহেতু এটা একটা দেশ ভাগের সাথে জড়িত, কারণ ভারত স্বাধীনতা পাশ না করলে তো পাকিস্তানের জন্মই হতো না। সেই জন্য আমাদেরকে এই তারিখটা মনে রাখতে হবে, 18 জুলাই 1947। ওকে, কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বলেন, কিসের ভিত্তিতে? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। তমুদ্দুন মসজিদ সংগঠনটি কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলনের সাথে জড়িত। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। 1948 থেকে 1952 সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিবস পালন করা হতো? তবে 11 মার্চ। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? দেখি পারেন কিনা, বলেন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র, গৌড়, সামতা, তাম্রলিপ্ত, হরিকেল। দেখেন উত্তর কেমনে দেয়। পুন্ড্র উত্তর হবে পুন্ড্র। 2 নম্বর আছে, বাংলাদেশের বৃহত্তম জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বৃহত্তম জেলা, বাংলাদেশের বৃহত্তম জেলা ভাই, কথা শুনেন। আন্দাজে উত্তর দিন না, আন্দাজে উত্তর দিন না। বৃহত্তম নামে কোন জেলা আছে? আস্তে, গাড়ি থামবে। বাংলাদেশের বৃহত্তম, প্রশ্ন পড়েন,
বাংলাদেশের বৃহত্তম জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বলেন? জেলার নামই তো নাই এখানে, বৃহত্তম নামে জেলা আছে নাকি? আপনি কোনটা বসাবেন? বৃহত্তম জেলা অনেকগুলো আছে, বাংলাদেশে বৃহত্তম জেলা 15, 17, 19টা ছিল। কোনটার কথা বলবো বলেন? যদি বগুড়া বসে উত্তর হবে 15, যদি নোয়াখালী বসে তাহলে হবে সমতট, যদি কুমিল্লা বসে তাহলে উত্তর হবে সমতট, যদি ঢাকা বসে তাহলে উত্তর হবে বঙ্গ, যদি চট্টগ্রাম বসে তাহলে হরিকেল, তাহলে যদি সিলেট বসে তাহলে কি হবে? হরিকেল। কি সোহেল, বোঝা গেছে? এখানে জেলার নাম বসিয়ে নেবেন, বসিয়ে দিয়ে উত্তর করবেন। ধরেন আমি এটা বসিয়ে দিলাম, বাংলাদেশের বৃহত্তম জেলা, বাংলাদেশের ধরুন কি হলো, বাংলাদেশের বৃহত্তম জেলা ধরেন ধরেন কুমিল্লা। এই কুমিল্লা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে সমতট। উত্তর হবে কি? উত্তর হবে, এখানে তো বঙ্গ, তাহলে বঙ্গ যদি আসে তাহলে এখানে আপনাকে ফরিদপুর বসাতে হবে, ঢাকা বসাতে হবে, ময়মনসিংহ বসাতে হবে, তবে না উত্তর হবে বঙ্গ। আপনারা কি করলেন? প্রশ্নটা বললেন বাংলাদেশের বৃহত্তম জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। বুঝিয়ে দেন আমাকে যে বৃহত্তম নামে কি কোনো জেলা আছে? নাই। কি কাজ শেষ? শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে শেষ। কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে বলেন? মুসলিম শাসন, শাহী বাঙ্গালা। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? এ আর হবে ফাহিয়ের। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর হবে মুর্শিদ কুলি খান। দেখতেই পাচ্ছেন। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে? আমি এটা লিখে দিয়েছিলাম, রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ। বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কে? প্রথমে ইংরেজ, ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজরা। কারণ জলপথের আবিষ্কার নাকি তারাই করেছে। বাংলার ফরাজি আন্দোলন উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। তারপরে ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম যেটা মনে পড়ে, কোনটা মনে পড়ে? জোয়ান বক্স খাঁ। নেক্সট, তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? আবুল কাসিম। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? কোন দেশ হবে? লাইবেরিয়া নাকি সিয়েরা লিওন? সিয়েরা লিওন। নেক্সট, ইউনেস্কো কত তারিখে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 17 নভেম্বর 1999। বাঙালির মুক্তি সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? এটা 23 মার্চ 1966। 1966 সালে 6 দফায় কয় দফা অর্থনীতি বিষয়ক ছিল? 3টি। আরে দেখবে না, ওই যা। ওকে, এবার খাতায় নোট করে ফেলবেন, খাতায় নোট করে দেখেন কি হয়েছে। খুব বেশি কিছু তথ্য না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। আসসালামু আলাইকুম।